ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স। আমরা এই যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এই যে ইউটিউবে দেখি বা আপনারা এখন এই মুহূর্তে এই টিউটোরিয়ালটি দেখছেন, প্রশ্ন হচ্ছে কেন দেখছেন। এখন নিশ্চয়ই আপনি বলবেন যে উই আর ওয়াচিং, মানে কি আমরা দেখতেছি, উই আর ওয়াচিং দিস টিউটোরিয়াল, মানে আর কি ভিডিও, যেটা টিউটোরিয়াল বলা যায়, টিউটোরিয়াল। তাহলে উই আর ওয়াচিং দিস টিউটোরিয়াল, আমরা এই টিউটোরিয়ালটি দেখছি কেন? আপনি বললেন ফর লার্নিং ইংলিশ। কিসের জন্য? ইংরেজি শেখার জন্য। এই যে এখানে একটা প্রিপোজিশন আমরা পেয়েছি যে ফর, এই ফর মানে কি? জন্য। ফরের পরে আমরা ভার্বের সাথে কি করলাম? ভার্বের আইএনজি যোগ করলাম। আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক প্রিপোজিশন আছে, টু, ইন, অফ, টু, ফর, এরকম এই ধরনের আরো অনেক প্রিপোজিশন হয়। তবে মনে রাখতে হবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে আমরা ভার্বের আইএনজি যোগ করব। যেমনটি এখন আমরা ফরের পরে লার্নের সাথে আইএনজি যোগ করেছি, ফর লার্নিং হয়ে গেছে। বাট আমি মূলত যে কথাটি বলতে চাচ্ছি যে এই ফরের বাংলা অর্থ কি আসছে? এই ফরের বাংলা অর্থ আসছে হচ্ছে জন্য। আমরা জানি যে এর বাংলা অর্থ জন্য। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই ফর মানে যে জন্য, এই জন্য ছাড়াও ফর আরও বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ ফরের বিস্তারিত ব্যবহার নিয়ে আজকে আমরা এই ক্লাসটি আলোচনা করছি। সো আপনারা এই ক্লাস থেকে ফরের বিভিন্ন ধরনের ব্যবহার জানতে পারবেন। সো আমরা জন্য অর্থে ফর ব্যবহার করি। যেমন আপনি বললেন যে আমি তোমার জন্য কি করতে পারি, আমি তোমার জন্য কি করতে পারি, তাহলে কি হবে? আপনাকে বলতে হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এই যে এখানে আমরা ফর ইউজ করেছি, তারপরে এই ফরের বাংলা হচ্ছে জন্য। তাহলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। আমরা অনেক সময় বলি না যে এক্সকিউজ মি, মানে কি দয়া করে একটু শুনবেন। তখন আমরা বলি যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, জি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এই একটা ধরনের বাক্য। আবার কখনো কখনো আমরা এক্সকিউজ মি যদি আমাদেরকে কেউ বলে, আবার কখনো কখনো এক্সকিউজ মি বললে আমরা তার প্রত্যুত্তরে কি বলি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ, জি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তাহলে এখানে ফর কি অর্থে ব্যবহার হলো? জন্য অর্থে। যেমন আমি বললাম যে এই কলমটি আপনার জন্য, ঠিক আছে, তাহলে এটা কি বলবো? এটাকে বলবো যে দিস পেন ইজ ফর ইউ। ওকে, তাহলে আমাকে বলতে হবে দিস পেন ইজ ফর ইউ, এই কলমটি আপনার জন্য অথবা এই কলমটি তোমার জন্য। তাহলে এখানে ফর মানে কিন্তু জন্য। তাহলে মেইনলি কিন্তু আমরা ফরটাকে জন্য অর্থে ব্যবহার করি, তবে ফর জন্য অর্থ ছাড়াও আরো অনেক অর্থে ব্যবহার করা যায়। এবার দেখাচ্ছি পরবর্তী ব্যবহারটি। আমরা কখনো কখনো ফরকে কিন্তু কারণ অর্থে ব্যবহার করি। তাহলে কি অর্থে ব্যবহার করি? কারণ অর্থে। তাহলে কখনো কখনো ফরের বাংলাটা জন্য না হয়েও কারণ হতে পারে। যদিও জন্য এবং কারণ অনেকটা একই ধরনের, ব্যাপারটা বলা যায় যে জন্য বা কারণ মিল আছে প্রায়। তবে কেমন হয় আমরা এক্সাম্পলের মাধ্যমে এখন বোঝার চেষ্টা করব। যেমন আমরা বলতে পারি একটা বাক্য যে আমরা বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা বললাম যে আমরা বাইরে যেতে পারলাম না বৃষ্টির কারণে। আমরা বাইরে যেতে পারলাম না, তাহলে পারলাম না হচ্ছে ক্যানের পাস্ট কুড ইউজ করবেন। তাহলে উই কুড নট go out, we could not go out, out। তাহলে আমাদেরকে লিখতে হবে বাক্যটি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে we could not go out, আমরা বাইরে যেতে পারলাম না। কেন? আপনি বললেন যে for rain, এই যে আপনি এখানে বললেন ফর রেইন মানে কি? বৃষ্টির কারণে, আমরা বৃষ্টির কারণে বাইরে যেতে পারলাম না। যদিও আপনি এখানে কিন্তু বৃষ্টির জন্য কথাটা বললেও হতো যে আমরা বৃষ্টির জন্য বাইরে যেতে পারলাম না, বৃষ্টি হওয়ার কারণে। ওকে, তাহলে এইভাবে কিন্তু কারণের অর্থে আমরা ফর ইউজ করতে পারি। আরেকটা উদাহরণ দিই। কোনো একটা বিষয়ে আমি হয়তো তাদেরকে বলেছিলাম যে তোমরা যদি আমাকে এই কাজটি করে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে কিছু পারিশ্রমিক দিব, কিছু টাকা দিব। তো তারা পরে রাজি হলো। তাহলে আমরা এরকম বলছি যে তারা কেন রাজি হয়েছিল? তারা টাকার কারণে রাজি হয়েছিল কিন্তু কাজটা করতে। অর্থাৎ তাহলে আমরা বাংলাটা বলবো তারা ব্যাপারটিতে রাজি হয় টাকার কারণে। ওকে, দে এগ্রিড টু দিস ম্যাটার, এই ব্যাপারে তারা রাজি হয় টু দিস ম্যাটার। কিসের কারণে? টাকার কারণে। তখন আপনাকে বলতে হবে ফর মানি,
কারণে আর জন্য অনেকটা একই রকম, আমি বলেছি একটু আগেও যে দে অ্যাগ্রিড টু দিস ম্যাটার ফর মানি, তারা টাকার কারণে কিন্তু এই ব্যাপারটিতে রাজি হয়, অথবা দে অ্যাগ্রিড টু দিস ম্যাটার ফর মানি, তারা টাকার জন্য ব্যাপারটিতে রাজি হয়, জন্য অথবা কারণে, এরকম অর্থে আমরা ফর ব্যবহার করি। এবার নেক্সট আরেকটি ব্যবহার আমরা দেখব এখন। আমরা কখনো কখনো ফর শব্দটিকে পরিবর্তে অর্থেও ব্যবহার করতে পারি। কি অর্থে বললাম? পরিবর্তে। একটি বাংলা বাক্য দিয়ে আমরা একটা বোঝার চেষ্টা করব পরিবর্তে অর্থে কিভাবে ফর ব্যবহার হয়। যেমন বললাম যে সে আমার জন্য কাজ, আমার পরিবর্তে, মূলত জন্য নয়, যেহেতু পরিবর্তে বলেছি, সে আমার পরিবর্তে কাজ করেছিল। হি অ্যাক্টেড ফর মি। এখানে যে মূলত ব্যাপারটা এমন দাঁড়ায় না যে আমার জন্য সে কাজ করেছিল, অ্যাক্ট মানে অভিনয় করা হতে পারে, কাজ করা হতে পারে, সে আমার জন্য কাজ করেছিল, ব্যাপারটা তা না। এখানে ধরতে হবে যে সে আমার পরিবর্তে কাজ করেছিল, এরকম পরিবর্তে অর্থে কিন্তু ফর দেওয়া যেতে পারে। ওকে, তাহলে আমরা বলবো হি অ্যাক্টেড ফর মি, হি অ্যাক্টেড ফর মি। যেমন আরেকটা আপনি এখানে আরেকটা বাক্য আপনি বলতে পারেন, যেমন আপনি বললেন যে সেখানে আপনার যাওয়ার কথা ছিল কিন্তু আপনি যেতে পারেননি, গিয়েছিল আরেকজন। তো আপনি বললেন যে সে আমার পরিবর্তে সেখানে গিয়েছিল, আমার পরিবর্তে সে সেখানে গিয়েছিল, তাহলে হবে হি ওয়েন্ট দেয়ার ফর মি। আমার পরিবর্তে সে সেখানে গিয়েছিল, হয়তো আমার যাবার কথা ছিল কিন্তু সে গিয়েছিল। তো এরকম অনেক সময় এই পরিবর্তে অর্থেও কিন্তু ফর ব্যবহার করা যায়, কিন্তু কখনো কখনো আবার পরিস্থিতি ভেদে ইচ্ছে করলে আপনি যদি ফরের মানে জন্য ধরেন তাহলেও কিন্তু যে ভুল হবে ব্যাপারটি তা নয়। তবে অনেক সময় এরকম পরিবর্তে অর্থে ফর ব্যবহার করা হয়। তাহলে ফার্স্ট ওয়ান, হি অ্যাক্টেড ফর মি, সে আমার পরিবর্তে কাজ করেছিল। হি ওয়েন্ট দেয়ার ফর মি, সে আমার পরিবর্তে সেখানে গিয়েছিল। কখনো কখনো বাংলা কথার মধ্যে আমরা সত্ত্বেও শব্দটি ইউজ করি। এই যে সত্ত্বেও, এই অংশটুকুর ইংলিশ কি হবে আসলে? এর ইংলিশটুকু হবে, আমরা জানি যে স্পাইট অফ। স্পাইট অফ, আমরা সে বলি না যে লোকটি ধনী হওয়া সত্ত্বেও অসুখী। তার মানে কি? ধনী হলে স্বাভাবিকভাবে সুখী হওয়ার কথা, কিন্তু তারপর কিন্তু সুখী নয়, তাই না? আবার আমরা অনেক সময় এরকম বলি যে লোকটি গরিব হওয়া সত্ত্বেও সুখী। তার মানে আমরা এরকম ধরে নিই স্বাভাবিকভাবে যে গরিব হলে সুখী হতে পারে না, মানুষ অসুখী হয়ে যায়, কিন্তু তারপরে সুখী হয়েছে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ইনস্পাইট অফ এই অংশটির বাংলা অর্থ হয় সত্ত্বেও। কিন্তু মজার বিষয় হচ্ছে কখনো কখনো আপনি এই ইনস্পাইট অফ ছাড়াও ফর শব্দটিকে সত্ত্বেও অর্থে ব্যবহার করতে পারেন। ফর, যার মেইন অর্থ আমরা স্বাভাবিকভাবে কি ধরি? জন্য ধরি। ফর মানে জন্য বা কারণে, কিন্তু ফর মানে কখনো কখনো সত্ত্বেও হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। আপনি বলেন যে ফর অল হিজ রিচেস, ফর অল হিজ রিচেস। এই রিচেস মানে কিন্তু ধনীরা তা নয়, এটার মানে হচ্ছে সম্পদ। তার অনেক সম্পদ থাকা সত্ত্বেও, ফর অল হিজ রিচেস, তার অনেক সম্পদ রয়েছে। রিচ থেকে রিচেস, ফর অল হিজ রিচেস, তার অনেক সম্পদ থাকা সত্ত্বেও, তার সব সম্পত্তি থাকা সত্ত্বেও, বুঝতেই পারছেন, হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তার মানে নিশ্চয়ই কোনো কিছুর ঘাটতি রয়েছে, তাই না? ওকে, ফর অল হিজ রিচেস হি ইজ আনহ্যাপি, তার সকল সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। তাহলে এখানে দেখেন এই যে ফর শব্দটি আছে, এই ফর শব্দটি কিন্তু আসলে ইনস্পাইট অফ এর মতোই মানে করে, যে সত্ত্বেও। সত্ত্বেও ব্যাপারটা আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আরেকটা উদাহরণ দিই, আমি বললাম যে ফর মাই রিকোয়েস্ট। এবার পরবর্তী অংশ খেয়াল করবেন, আমি কি লিখি? যে ফর মাই রিকোয়েস্ট হি ডিড নট গো দেয়ার। এই যে হি ডিড নট গো দেয়ার মানে কি? সে সেখানে গেল না। আর এই অংশ দ্বারা মানে বুঝেছে যে ফর মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ সত্ত্বেও। তার মানে এখানে বাংলা অর্থটা এরকম তারা যে আমি তাকে কিন্তু অনুরোধ করেছিলাম সেখানে যাবার জন্য, তারপরেও সে যায়নি। তো আপনি বলছেন যে ফর মাই রিকোয়েস্ট হি ডিডন্ট গো দেয়ার, আমার অনুরোধ সত্ত্বেও সে সেখানে গেল না। তো এরকমভাবে অনেক সময় ব্যতিক্রম মানে হতে পারে ফরের। আর এই জায়গার মানেটা হচ্ছে ফর মানে সত্ত্বেও। আই থিঙ্ক ইউ গট ইট। অনেক সময় বিনিময়ে অর্থে ফর ব্যবহার করা যায়। বিনিময়ে কেমন? মনে করেন আমাদের যে স্পোকেন ইংলিশের বই, এই বইটা সুন্দরবন কুরিয়ারের খরচ, বইয়ের দাম, আদার্স কস্ট সব কিছু দিয়ে প্রায় 700 টাকা খরচ হয়। এই যে আছে 700 টাকা। কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বইটি পাঠাবো, 700 টাকা বিকাশ করবেন। হ্যাঁ, এই বইটি আমাদের কাছে ছাড়া কোথাও পাওয়া যায় না, এটা আমাদের স্পোকেন ইংলিশের বই কিন্তু মূলত। তো আপনি ইচ্ছে করলে এই বইটি নিয়ে নিতে পারেন। এবং এই বইটির যে লেসনগুলো আছে, লেসনগুলোর ভিডিও ক্লাস ইউটিউব চ্যানেলে রয়েছে। তাই এই বইটি নেওয়া মানে কিন্তু ফুল কোর্স নিয়ে নেওয়া, ব্যাপারটা বুঝতে হবে আপনাকে।
কারণ সব বই তো আর কোর্স থাকে না। আমাদের এই বইটি সম্পূর্ণ আপনি কোর্স পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে ভিডিও ক্লাস দেওয়া আছে, সো লেসন অনুযায়ী আপনি ক্লাস করবেন, বাড়িতে নিজেই স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলতে পারবেন। আর বিদেশ থেকে যারা নেবেন তারা এই বইয়ের PDF ফাইল নেবেন, তারও 700 টাকা পে করবেন। এটা অফিসিয়াল, এই জন্য পে করলে আমরা ইমো নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে এই বইটি PDF ফাইলটা পাঠিয়ে দিতে পারবো, বিকাশ করতে হবে তার জন্য। ওকে, তো যাই হোক, আমি কিন্তু মূলত বইয়ের অ্যাড দিচ্ছি না, আমি মূল যে বিষয়টি বলতে চাইলাম, এই বইটি আপনি বললেন যে আমি 700 টাকা দিয়ে বইটি নিয়েছিলাম। এই বইটি আমি কত টাকা দিয়ে নিয়েছিলাম? 700 টাকা দিয়ে। তো আপনি বললেন আই বট দিস বুক, মানে কিনেছিলেন। আই বট দিস বুক ফর 700 টাকা। এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে এখানে বিনিময়ে। বিনিময়ে অর্থে তাই আপনি কি ইউজ করলেন এখানে, যে ফর, বিনিময়ে। তাহলে কখনো কখনো কিন্তু ফর শব্দটা বিনিময়ে অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আপনি বলেন যে আই বট দিস বুক ফর 700 টাকা, আমি 700 টাকার জন্য বইটি কিনেছিলাম, ব্যাপারটি তা নয়, আমি 700 টাকার বিনিময়ে বইটি কিনেছিলাম 700 টাকা। সো সত্যি যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আপনি বইটি অর্ডার করতে পারেন, ঠিক আছে? এটা বইটা আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। সো ইন্টারেস্টেড থাকলে, প্রয়োজন হলে, সম্ভব হলে বইটি নেবেন আর বাড়িতে বসে স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলুন, কারণ এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলো আপনি ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মূলত আমি ফরের আলোচনা করছি। যাই হোক, তাহলে আপনি বুঝতে পারলেন যে বিনিময় অর্থে কি হয়, ফর হয়। কখনো কখনো ফর প্রিপোজিশনটি কারোর পক্ষে বোঝাতেও ব্যবহার হতে পারে। পক্ষে অর্থাৎ আমি বললাম যে পক্ষে অর্থে, হ্যাঁ, যেমন আপনি বলেন যে আল ফাইট ফর হিম, আই উইল ফাইট, আমি সংগ্রাম করব, আমি যুদ্ধ করব, ফর হিম, এর মানে হচ্ছে তার পক্ষে। আল ফাইট ফর হিম, হ্যাঁ, তার জন্য যুদ্ধ করবে, এইভাবে মানে যে করা যাবে না তা না, কিন্তু আসলে মূলত এটা পক্ষে বোঝায়। তাহলে আল ফাইট ফর হিম, আমি তার পক্ষে যুদ্ধ করব। আমি বললাম যে সে আমার পক্ষে এটা করবে, তাহলে আমার পক্ষে সে এটা করবে, হি উইল ডু ইট ফর মি, হিল ডু ইট ফর মি, সে আমার পক্ষে এটা করবে। এবং অনেক সময় ফরের বাংলা অর্থটা কিন্তু পক্ষেও ধরা যায়। ওকে, সময়ের ব্যাপ্তি বোঝাতেও কিন্তু আমরা ফর শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আপনি বলছেন আমি এই বইটি 10 মিনিট ধরে পড়ছি। ভেরি সিম্পল, নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি। হ্যাঁ, তাহলে আপনি বললেন যে আই হ্যাভ বিন রিডিং এই বইটি, তাহলে কি বলবেন, রিডিং দিস বুক। এবার এখানে আপনাকে কি বলতে হবে, ফর 10 মিনিট ধরে, হ্যাঁ ধরলাম 10 মিনিটস। মিনিটস বানানটা কিন্তু একটু ঝামেলা আছে, MINUTES, মিনিটেস, মিনিটস, MINUTES, একটু ঝামেলা আছে, খেয়াল রাখবেন। হ্যাঁ, মুখস্থ করে ফেলবেন যাদের সমস্যা আছে। আই হ্যাভ বিন রিডিং দিস বুক, আমি এই বইটি পড়ছি ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে। এই ধরে মানে কি, একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। তাহলে এইভাবে সময়ের ব্যাপ্তি বোঝাতে আপনি ফর ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু 10 মিনিটের জন্য পড়ছি ব্যাপারটা ঠিক এমনটি নয়, যদিও বললে বলা যায়, বাট রিয়েল সেন্স কোনটা, রিয়েল সেন্স হচ্ছে এখানে 10 মিনিট যে ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি, সেটা প্রকাশ করছে। আপনি বললেন যে আমি কাজটি 2 দিন ধরে করছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, 2 দিন ধরে। তাহলে এখানে 2 দিন ধরে এই যে সময়ের একটা ব্যাপ্তি, যে কত সময় মানে যাবত বা ব্যাপ্তি আপনার এই কাজটি চলছে, সেটা প্রকাশ করতে আমরা কিন্তু এখানে ফর ইউজ করে থাকি। এই ফর মানে সময়ের ব্যাপ্তি প্রকাশ করছে। ওকে, একটা জাহাজ ছেড়ে দিচ্ছে, আমরা বলছি এই জাহাজটা কোথায় যাবে, তা বলছে এই জাহাজটা তো ইন্ডিয়ার দিকে যাচ্ছে, মানে ইন্ডিয়ার উদ্দেশ্যে ছাড়ছে বা যাত্রা করছে। তখন আপনি বললেন দিস শিপ ইজ বাউন্ড, এ বাউন্ড ফর, এটার মানে কিন্তু যাত্রা করা, হ্যাঁ, বাউন্ড ফর ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছে। হ্যাঁ, দ্য শিপ ইজ বাউন্ড ফর ইন্ডিয়া, এখানে যে ফর ইউজ করা হয়েছে, ইন্ডিয়ার জন্য যাচ্ছে, এই জন্য অর্থে কিন্তু এইভাবে বাংলাটা ধরা যায় না। তাহলে আপনাদেরকে এখানে কি বাংলা ধরতে হবে, দ্য শিপ ইজ বাউন্ড ফর ইন্ডিয়া, তার মানে কি উদ্দেশ্যে, যাত্রা অর্থে বা উদ্দেশ্যে, ইন্ডিয়ার উদ্দেশ্যে যাচ্ছে, এইরকম অর্থ প্রকাশে কিন্তু ফর ব্যবহার হয়। তাহলে আপনারা বুঝলেন যে এই বাক্যে এই ফরটি কি করছে, উদ্দেশ্য বা কোনো দিক নির্দেশ করছে। তাহলে কখনো কখনো এরকম দিক নির্দেশ করতে, যে ইন্ডিয়ার দিকে যাচ্ছে, দিক নির্দেশ করতে বা উদ্দেশ্য অর্থে ফর ব্যবহার হচ্ছে এখানে।
হিসাবে বা মনে করা অর্থেও কিন্তু ফর হয়। হিসাবে বা মনে করা এটা আবার কেমন, আমি বাক্য দ্বারা বোঝাই, তাহলে পুরো সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি রাতে একটা লোককে দেখেছিলেন যে আপনার বাড়ির আশপাশে, হয়তো ভাবছিলেন যে কি ব্যাপার, এই লোকটা তো এর আগে দেখিনি, রাতে এত রাতে এখানে কি চুরি টুরি করতে আসছে কিনা, তার মানে কি আপনি চোর মনে করছিলেন। হ্যাঁ, তা আপনি বললেন যে আই থট হিম, তাকে আপনি যেটা মনে করছিলেন ফর আ থিপ, আমি তো লোকটাকে চোর মনে করেছিলাম, আই থট হিম ফর আ থিপ। এই যে ফর মানে কি, আমি তাকে একটি চোরের জন্য মনে করেছিলাম, ভেবেছিলাম, এরকম মানে নো, এরকম মানে করা যাবে না। তাহলে এই যে একটা বাক্য যে আই থট হিম ফর আ থিপ, মানে কি, এর মানে দাঁড়াচ্ছে বাংলা অর্থ যে আমি তাকে চোর মনে করেছিলাম। তাহলে কাউকে কখনো কোনো কিছু মনে করা অর্থে, যে এই হিসেবে ওই হিসেবে মনে করেছিলাম তাকে আমি, এমনটি অর্থ প্রকাশ করতেও ফর ব্যবহার হচ্ছে। তাহলে দেখেন ফরের কত ব্যতিক্রম ব্যবহার আছে। হ্যাঁ, তাহলে আই থট হিম ফর আ থিপ, আমি তাকে একজন চোর মনে করেছিলাম, মনে করার অর্থ ফর ব্যবহার হয়। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আপাতত যে বিষয়গুলো আমি শেয়ার করলাম আশা করি বুঝতে পেরেছেন। তার কারণ আমি চেষ্টা করি যে আপনাদেরকে যে বিষয়টি শেখাবো সেই বিষয়ে কিছু না কিছু উদাহরণ দিব, যাতে করে এই উদাহরণের মাধ্যমে আপনি আরও পরিষ্কার হয়ে যেতে পারেন, ব্যাপারটি সম্পর্কে আপনার ধারণাটা আরও ক্লিয়ার হবে। তাহলে আপনারা খেয়াল করবেন আমাদের প্রতিটি ক্লাস যে কী শেখাচ্ছি, কী বোঝাচ্ছি, এবং সেখান থেকে নিশ্চয়ই নতুন কিছু ধারণা আপনার মাথায় আসবে। আর আরও কিছু ব্যাপার তো আপনার জানাই রয়েছে। তো এইভাবে প্রতিনিয়ত যদি আপনি আমাদের ক্লাসগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন, তো আমি মনে করি ইনশাআল্লাহ উইদিন এ ভেরি শর্ট ডেজ আপনি আপনার ইংরেজি দক্ষতাকে আরও অনেক বাড়িয়ে তুলতে পারবেন, আপনি আরও অনেক দক্ষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সো কোনো ক্লাস মিস করবেন না, প্রতিটা ক্লাস দেখবেন। আর যেটা বলছিলাম যে আমাদের স্পোকেন ইংলিশ যদি আপনি শিখতে চান বাড়িতে, ফান্ডামেন্টাল গ্রামারের আলোচনা দেওয়া আছে, আরও অনেক কিছুই আছে আমাদের বইটি। মোটামুটি সবচেয়ে বড় কথা যে এই বইটি শুধু পড়লে কোনো কাজ হবে না, বইটি নিয়ে আমাদের ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো তাহলে আশা করা যে আপনার ইংরেজি দক্ষতা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। সো আগ্রহী থাকলে, প্রয়োজন মনে করলে নক করবেন, বইটি অর্ডার করবেন। তো আপাতত এখানে শেষ করছি এই ক্লাসটি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো দ্রুত গতিতে আবারও হাজির হব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। অল দ্য বেস্ট, টেক কেয়ার। আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের ভিডিও প্রতিদিন দেখতে থাকুন, স্মার্ট ইংলিশ শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।